দেখুন, জয়ের বিষয়ে দুই দলই কিন্তু তাল ঠুকতে শুরু করেছে। আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে যাব। তাল ঠুকতে শুরু করেছে নয়, তাল ঠোকাটা অব্যাহত রেখেছে, এমনকি ভোট গণনা শুরু হওয়ার এই 11 ঘন্টা আগে পর্যন্ত। রাজাগোপাল বাবু, কি মনে হচ্ছে, ধরুন এসআইআর এর আবহের মধ্যে ভোট হচ্ছে, এসআইআর সত্যি কত বড় ফ্যাক্টর হবে? ফ্যাক্টর যদি হয়, এসআইআর এর অনুকূলে ফ্যাক্টরটা যাবে নাকি এসআইআর এর প্রতিবাদে ফ্যাক্টর যাবে? পাশাপাশি এই যে ধরুন এত সামাজিক সুরক্ষার প্রকল্পের কথা তৃণমূল বারে বারে ঘোষণা করে থাকে, পাল্টা প্রতিশ্রুতি বিজেপির তরফেও দেওয়া হয়েছে। মহিলা ভোট, যেটা পুরুষের থেকে প্রায় 2% বেশি এবারেও পড়েছে। এই ফ্যাক্টরগুলো কিভাবে ভোটের রেজাল্টের ক্ষেত্রে নির্ণায়ক হয়ে উঠবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, দেখুন, সবই ইম্প্যাক্ট ভোটে পড়বে, কিন্তু যেটা ঘটছে যে ভোটাররা খুব সাইলেন্ট। এই ধরনের নীরবতা ভোটারদের কাছ থেকে আগে খুব একটা দেখা যায়নি। এটা আমি চায়নায় কাজ করতে গিয়ে দেখতাম যে চাইনিজদের কাছে যখনই জিজ্ঞেস করা হোক সরকারের পলিসি ব্যাপারে, কোনো মুখটিই খুলতো না। কারণ একটা যেখানে ভয়ের বাতাবরণ আছে, আপনি যে কথা বলবেন তার সঙ্গে এক্সিস্টিং শাসকের যদি মতের মিল নয়, আপনার বিপদ হতে পারে। এটাকে আমি চাইনিজ সিনড্রোমই বলে থাকি। তারপরে আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এই চাইনিজ সিনড্রোম দেখা যাচ্ছে যে আমি যদি বলে ফেলি তাহলে আমায় বিপদ হতে পারে। বিপদটা কে করবে? শাসক করবে। অর্থাৎ সে যদি শাসককে ভোট দিয়ে থাকে তার তো কোনো ভয় হবার কথা নয়। ভয় সে পাচ্ছে, তার হয়তো ভাবনা চিন্তার মধ্যে এমন কিছু রয়েছে যেটা সে বলতে সাহস করছে না। তার ফলে সবাই কাজ করেছে, ঠিক আছে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারে তৃণমূল কংগ্রেস এতকাল দিয়ে আসছে 1,500 টাকা। আশুতোষ আছে, ওদের পার্টিতে 2,000 টাকা দেবে বলেছে, অনেক বেশি দেবে বলেছে, আরও বেশি 3,000। যদি এটাও একটা কনফিউশনের জায়গা যে ধরুন এই যে মহিলা ভোট, সেটা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য পড়েছে নাকি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য পড়েছে? হ্যাঁ, সেটাই বলছি। দেখুন, যদি তারা যদি এইসব ডোলের কথা বিশ্বাস করে, সরকারি সাহায্য অনুদানের উপর ভিত্তি করে চলতে চায়, যে বেশি দেবে তার কাছেই যাবে, এটাই তো নিয়ম, তাই না? হ্যাঁ, কেউ বোকা আছে নাকি? হ্যাঁ, আমাকে যে 5 টাকা দেবে তার কাছে যাবো, না 10 টাকা দেবে তার কাছে যাবো। সুতরাং অন্নপূর্ণা ভাণ্ডার যদি ভাতাই আমার লক্ষ্য যদি হয়, তাহলে যে বেশি দেবে তার কাছেই যাবো। সুতরাং এটা নিয়ে ভাবনা চিন্তা দুটো জায়গা নেই। তবে হ্যাঁ, কিছু অনুগত থেকে যায়, সব জায়গায় থাকে। যেমন উল্টো দিকে আমি একটু বলে আসছি যে দিল্লিতে প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি বিজেপি পালন করেনি। এই তৃণমূল কংগ্রেসই বলে যে নির্বাচনে 10,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, তারপর দেওয়া হয়েছিল বিহারে, তারপর আবার সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রচারে বলেছেন প্রথমে 10,000, তারপরে বুলডোজার। হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কে দিতে পারবে আমরা কেউই জানি না, কার ভাণ্ডারে কত টাকা আছে, কে দেবে, তাই না? হ্যাঁ, সবই মুখের কথা। হ্যাঁ, কখনো ভবিষ্যতে আপনি যে সরকারে আসেননি, সে সরকারের আপনি বলবেন কি করে যে আপনি কত টাকা দিতে পারবেন? আপনি সবই প্রতিশ্রুতি। সুতরাং ওই যদি বলা ও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, আমি সঠিক প্রতিশ্রুতি দিচ্ছি, তা ঘটে না। আমি যেটা বলতে যাচ্ছিলাম যেখানে আটকালেন, এটা হচ্ছে যে আনুগত্য একটা থেকে যায়। আমরা যে জিনিস দিয়ে মনে করুন দাঁত মাজি, সেই ব্র্যান্ড কোম্পানি সে দাম বাড়ালেও অনেক সময় আমরা তাদের প্রোডাক্ট কিনি, তাতে কিছু অনুগত লোক থেকে যেতে পারে। তারা মনে করছে হ্যাঁ 1,500 টাকা দিয়েছে, অনেক দিন ধরে দিয়েছে, এদের সঙ্গেই আমার থাকা উচিত, 3,000 আমি 3,000 কী ভবিষ্যতে যাবো না। এই আনুগত্যর একটা ফ্যাক্টর থেকে যাচ্ছে, সেটা কিন্তু আমি খুব একটা গুরুত্বহীন ব্যাপার নয়, সেই ভোটার কিন্তু পেয়ে যেতে পারে। আরেকটা যেটা ছিল যে সংখ্যালঘু ভোটারের একটা ভাগ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। অনেক আশুতোষের পার্টি ওরা ভাগ বসাচ্ছে মুর্শিদাবাদ, মালদায়, সেটা খুব ইম্পর্টেন্ট। মার্ক্সবাদীরাও তারাও নানান জায়গায় তারা সংখ্যালঘুর কাছে পৌঁছাবার চেষ্টা করছে। একটা সময় ছিল সংখ্যালঘু মানেই হচ্ছে শাসকের কাছে, সিপিএমের সময় তাই, এখনও তৃণমূলের সময় তাই। কিন্তু সংখ্যালঘুরা মনে করছে আমরা তো কারোর ভোট ব্যাঙ্ক হয়ে যাবো না, তাই না? আমাদের তো অধিকার আছে পছন্দ করার। সুতরাং সেই জিনিসটা তারা কিন্তু দেখাবার চেষ্টা করছে। হুমায়ুনুর পার্টি এসছে, মিমো এসছে, নানানভাবে সেখানে কিন্তু বিভাজনের সময় এসে গেছে। অঙ্কের হিসাব কিন্তু যেটা দেখা যাচ্ছে, আজ এসআইআরের যে প্রশ্নটা করলেন, হ্যাঁ, এসআইআর হায়রানি নিয়ে মানুষ বিরক্ত, প্রচুর হয়রানি হয়েছে, এটা সত্যি কথা। কিন্তু এসআইআর বুঝতে হবে যে ইসিআইগুলো তো একটা কোনো জাস্ট হচ্ছে টেকনিক্যাল এন্টিটি। আপনার দায়িত্বটা তো রাজ্য সরকারের। এই যে পুরো সিস্টেম, এসডিও থেকে শুরু করে সবাই, আমি ইলেকশন কমিশন 100% অফিসার হচ্ছে রাজ্য সরকারের। সুতরাং এটা আমাদের ফেডারেল কোঅপারেশনের উপর ভিত্তি করেই কাজ করতে হয়। সেই জায়গায় যদি দেখা যায় রাজ্য সরকার আজ সঠিক কোঅপারেশন করছে, আজকে যে ডেটা অপারেটর দিত, গোড়া থেকে যে ডেটা অপারেটরের প্রশ্ন এসেছিল সেগুলো তো অনেক সময় মতন দেয়নি বলেই নানান ধরনের ঝামেলা সৃষ্টি হয়েছে। রাজ্যের উচিত ছিল, আমি বলবো রাজ্যের উচিত ছিল একেবারে নির্ভুল যে ভোটার লিস্ট, সেটা কী করে করা যায় রাজ্য সরকারের কর্মচারীদের উপরে, তাদের যে তাদেরকে বলা যে তোমরা সেখানে কোঅপারেট করো। কিন্তু বলা হলো কোনো কোঅপারেশন করা হবে না, হ্যাঁ, কেউ এসআইআর নাম লিখবে না। তার ফলে
মানুষের দেখুন, আমরা মানুষের স্মৃতিশক্তি খুব অল্প, আমরা সবাই জানি, কিন্তু সবাই বুঝতে পারে, বিশ্লেষণ করতে পারে যে কেন এই ঘটনা ঘটলো, কেন যে আমাদের যে ভোটারের সংখ্যা যে রেটে বেড়েছে, জনসংখ্যা থেকে অনেক গুণ, প্রায় ডাবলেরও বেশি জনসংখ্যা যেটা বেড়েছে, ভোটারের সংখ্যা অনেক বেশি বেড়েছে। তাই মানুষের তো প্রশ্ন আসবেই, কী করে এগুলো ঘটছে। এবং তারা যখন প্রশ্ন করছে, বোঝার চেষ্টা করছে যে ভোটার লিস্টে বেশ কিছু জল আছে, তখন সেটা তো কেউ যদি সেই জলটাকে বাদ দিতে চায়, অসুবিধা কিছু নেই। সুতরাং মানুষ যে কেবল হয়রানির কথা চিন্তা করবে আর অন্যগুলো চিন্তা করবে না, মানুষকে এতটা বোকা ভাবার বোধহয় সময় আসেনি। তো যাই হোক, মানুষ নীরবেই রয়েছে, সে জানাতে চাইছে না সে কি করছে, কেননা তার অধিকার খুবই সীমিত। সে গর্ব করে বলতে পারে না আমি কাকে ভোট দিয়েছি, তাহলে একটা একদম বিপদ রাজগোপাল থেকে বাবু যায়। বলছেন মানুষ নীরবেই রয়েছেন, কিন্তু মানুষের যা সিদ্ধান্ত তা বাক্সবন্দী হয়ে গিয়েছে। কিন্তু তার আগে এই যে আসন সংখ্যা নিয়ে তর্জন গর্জন চলছে, শওকত মোল্লা ভাঙড়ের তৃণমূল প্রার্থী, তিনি এই হার জিত নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। কি বলেছেন শুনুন। কাল সবকিছুর অবসান হবে। তো আমাদের কর্মীদের বলবো, দেখুন হার জিত, খেলার মাঠে হার জিত আছে। সে মেসি রোনাল্ডো অনেক সময় হেরে যায়, অনেক সময় জিতে যায়। তো এখানে সবাইকে শান্তিপূর্ণভাবে থাকার, গণনা কেন্দ্রে যেমন থাকবেন, তেমনি আমাদের যারা কর্মী সমর্থক যারা আছেন, যারা এলাকায় যারা আছেন বা এখানে যারা আসবেন, প্রত্যেকের একটাই কথা বলবো যে শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে হবে। কেউ কোনো এক্সাইটেড হওয়ার দরকার নেই। নিশ্চিতভাবে আমরা তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন, মুখ্যমন্ত্রী হবেন, এটা আমার আত্মবিশ্বাস। আমি এখান থেকে একদম বিশ্বনাথদার কাছে যাবো। বিশ্বনাথ, আপনি শুনলেন মানে শওকত মোল্লা বলছেন যে অনেক সময় হয় রোনাল্ডো জিতে যায়, মেসি হেরে যায়, এবার মেসি জিতে যায়, রোনাল্ডো মানে হেরে যায়। তো সেক্ষেত্রে সবাইকে তিনি শালীনতা বজায় রাখতে বলছেন এবং বলছেন যে বেশি এক্সাইটমেন্ট রাখবেন না। কি মনে হচ্ছে আপনার? দেখো, আমি শওকত মোল্লার প্রশংসা করছি, দুহাত তুলে প্রশংসা করছি। শওকত মোল্লার প্রশংসা করার সুযোগ কম পাই, কিন্তু একজন প্রার্থী তিনি হয়তো পরাজিতই হবেন। ম্যাক্সিমাম ওপিনিয়ন পোল তাই বলছিল, ওপিনিয়ন পোলগুলো বলছি, এক্সিট পোলেরও ইন্ডিকেশন তাই ছিল। তিনিও বলছেন যে আমরা হার জিত হতেই পারে, অর্থাৎ তিনি হারের জন্য তৈরি হয়ে আছেন। তিনি বলেননি যে আমার একমাত্র লক্ষ্য জয়, একেবারেই বলেননি। কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট হলো সেই ভাঙড় যেখানে একজন প্রার্থী দাঁড়িয়ে এবং যে প্রার্থীর বিরুদ্ধে বারবার অভিযোগ এসছে অশান্তি ছড়ানোর, সেই ব্যক্তি যখন শান্তির বাণী দেয়, আমি সেটাকে প্রশংসা করি। যদি বিরোধীরা বলে যে পরাজয়ের আত্মনাদ, আমি তার সাথে একমত হব না, একেবারে একমত হব না। যদি কোনো কারণে ভাঙড়ে উনি পরাজিত হয়েও এই কথা বলেন, সেটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সেটাও আমার কাছে একজন অধ্যাপক হিসেবে আমি তাকে প্রশংসা করব যে শান্তি বজায় রাখবার জন্য উদ্যোগ শওকত মোল্লা নিচ্ছেন, তার কর্মী সমর্থকদের সংযত থাকতে বলছেন। এই বার্তাটাই তো আমরা অভিষেক থেকে শুরু করে আমরা সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের মুখে শুনতে চাই, আমরা সুজন চক্রবর্তীদের মুখে শুনতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনতে চাই। আর কত হিংসা! 2021-এ মানুষ দেখেছে 5 দিনের মধ্যে 54টা লোকের মৃত্যু ঘটেছে, হাজার হাজার লোক বাড়িছাড়া হয়েছে। কেউ আসামে আশ্রয় নিয়েছে, কেউ ঝাড়খণ্ডে আশ্রয় নিয়েছে, কেউ বিহারে আশ্রয় নিয়েছে, এবং বহু লোক ধর্ষিত হয়েছে। হাইকোর্টে মামলা হয়েছিল এবং সিবিআই তদন্ত চলছিল। আমি বারবার অনুরোধ করব যে শওকত মোল্লা যে কথাটা বলেছেন সেটা অনেক বেশি হাইলাইট হওয়া উচিত। শান্তির বার্তা মানে ভাঙড়ের মতন জায়গাতে উনি দিচ্ছেন, তার সমস্ত নেতারা দিন। কেউ যারা ডিজে বাজানোর কথা বলছিলেন, কার্যত তারা মানে হিংসাকে প্রশ্রয় দেওয়ার কথা বলছিলেন, তারা নিশ্চয়ই সেই কথা আর বলবেন না। আমি প্রত্যাশা করব অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তীরা বারবার পশ্চিমবাংলা যে হিংসার রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছে সেইখান থেকে বের করে আনবেন। এবং মানে ভাঙড়ে আজকে শওকত মোল্লা যে বার্তাটা দিলেন, শান্তির বার্তা দিলেন, সেই বার্তা নিশ্চয়ই আইএসএফ কর্মীরাও মানবেন। সে ভাঙড়ে ভোট পরবর্তী হিংসা যাতে আমাদের না দেখতে হয়, এবং একই সাথে সারা রাজ্যের মানুষের কাছেও কিন্তু একটা ইতিবাচক বার্তা গেল এই শওকত মোল্লার মাধ্যমে, যার বিরুদ্ধে অভিযোগ বোম বানানোর, যার বিরুদ্ধে অভিযোগ হিংসা ছড়ানোর ছিল, সেই মানুষটা যখন
মানে পরিষ্কার ভোটের আগের দিন একেবারে যদি শান্তির বাতাবরণ বিশ্বনাথদা বলছেন এইটা তো সবসময় বজায় থাকা উচিত। আমরা শুধু এটাই চাইবো যে পোস্ট পোল ভায়োলেন্স অতীতের ঘটনা হিসেবে সেখানেই যেন থেমে থাকে। কালকে যে জিতুক যে হারুক, রাজ্যের শান্তির যে পরিবেশ সেটা যেন এক বিন্দু বিঘ্নিত না হয়, এইটা সমস্ত রাজনৈতিক দলকে সমানভাবে সেই দায়িত্ব এবং কর্তব্যটা এটা পালন করা উচিত, কারণ দায়িত্বটা তাদের ঘাড়ে সব থেকে বেশি বর্তায়। কিন্তু শান্তির এত কথা হচ্ছিল, স্ট্রং রুমের সামনে একাধিক স্ট্রং রুমের ছবি এই প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো, যেখানে শান্তির পরিবেশ বারে বারে বিঘ্নিত হয়েছে। তৃণমূলের তরফে কোথাও অভিযোগ করা হয়েছে যে একদম ইভিএমে কারচুপি করার চেষ্টা করা হয়েছে, কোথাও অভিযোগ করা হয়েছে দীর্ঘক্ষণ যে সিসিটিভির মনিটর রয়েছে সেটা বন্ধ ছিল। কোথায় কোথায় কি ধরনের অনিয়মের অভিযোগ সামনে এলো এবং কিভাবে অশান্তি ছড়ালো দেখুন। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই জানা যাবে জনগণের রায়। আর বিধানসভা ভোটের ফল ঘোষণার কয়েক ঘন্টা আগেও উত্তেজনার ভরকেন্দ্র হয়ে উঠল স্ট্রং রুমগুলি। শনিবার রাতে বিধাননগর কলেজের স্ট্রং রুমের বাইরে ক্যাম্প অফিস ঘিরে সংঘাতে জড়ায় তৃণমূল ও বিজেপি। দুই পক্ষের স্লোগান যুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রায় সম্মুখ সমরে এসে পড়ে দুই পক্ষ। সেখানে 3টি বিধানসভা কেন্দ্রে স্ট্রং রুম করা হয়েছে, আবারও কিন্তু সংঘাতে জড়িয়ে পড়ছে। দেখতেই পাচ্ছ, একদিকে আমার বাঁ হাতে বিজেপি কর্মী সমর্থকরা এবং ডান দিকে তৃণমূলের কর্মী সমর্থকরা। দুই পক্ষ প্রায় হাতাহাতির পরিস্থিতি, যা সামাল দিতে কিছুক্ষণ আগেই লাঠিচার্জ করেছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কংগ্রেস এসে আমাদের ক্যাম্পে ওদের ঝান্ডা লাগিয়ে দিল, নিশ্চয়ই আপনি মেনে নেবেন না? আমি জানি কার টেন্ট পুরো পড়েছে আমরা জানি না। একা 3টে টেন্ট ওদেরই হবে, আর তৃণমূলের কোনো টেন্ট থাকবে না, হতে পারে না। অন্যদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব টেকনোলজিতে যে গণনা কেন্দ্র হয়েছে, সেখানে সিসি ক্যামেরা প্রায় 1 ঘন্টারও বেশি সময় বন্ধ থাকার অভিযোগ তুলল তৃণমূল। সিসিটিভি ফুটেজ জনসমক্ষে আনার দাবিতে রবিবার গণনা কেন্দ্রের বাইরেই ধর্নায় বসেন দলীয় কর্মীরা। আমার মনে হচ্ছে বিষয়টার মধ্যে কোনো জটলা থাকতে পারে, আমরা সেটা ক্লিয়ার করতে চাই, আমাদের ওই ফুটেজটা দেখানো হোক। ইনফরমেশন ওয়াজ রিসিভড বাই দ্য রিটার্নিং অফিসার যে ক্যামেরার ফিড লস্ট হয়েছে। ইন লেস দেন 5 মিনিটস উনি স্ট্রং রুমের বাইরে পৌঁছে গিয়েছিলেন। আমরা গিয়ে দেখেছি যে স্ট্রং রুমের সিলটা ইনট্যাক্ট আছে, টেকনিক্যাল ফল্ট হয়েছিল। অন্যদিকে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে আবার একটি গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ। পুলিশের সঙ্গে রীতিমতো বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। জেলায় জেলায় এই ছবি দেখা গেলেও এদিন কলকাতায় স্ট্রং রুম ঘিরে তেমন কোনো ঘটনা ঘটেনি। রবিবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পরিদর্শনে আসেন শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাজা। পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক ও তাপস রায়রাও। শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের স্ট্রং রুম চত্বরে আসেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরাদ হাকিম। তো আমাদের যারা এজেন্ট তারা বলছে এখনো ঠিক আছে, ওখানে ক্যামেরা এই টিভির সামনে আমাদের সারাদিন রাত লোক বসে আছে, সিসিটিভির যে এটা টিভিটা যেটা এসছে। তাই এখনও আমি ডেভিড হেয়ারেও জিজ্ঞেস করে এলাম, আমাদের লোকেরা যারা বাইরে রয়েছে এতেও জিজ্ঞেস করে এলাম, আমাদের বালিগঞ্জ গভর্নমেন্টে এখানেও ওরা ছিল ভেতরে, বলল সিসিটিভিতে ঠিক আছে এখনো পর্যন্ত। পরে ওই এলাকায় ঘুরে যান বিজেপি নেতা সুভাষ সরকারও। এসবের মাঝেই স্ট্রং রুম ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে চরমে উঠেছে রাজ্য রাজনীতি। নির্বিঘ্নে পরিচালনা হবে, সমস্ত জায়গায় ফোর্স থাকবে, আমাদের কাউন্টিং এজেন্টরা যথাসময়ে তার ভিতরে থাকবেন। 2021-এর পুনরাবৃত্তি হবে না। কোনো একটা অশান্তি তৈরি করার চেষ্টা হবে যখন দেখবে তারা হারছে, বিচার প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করে দেওয়া যায়। মুর্শিদাবাদের তৃণমূল তছনছ, সেই সব জেলাতে এই ঘটনাগুলো বেশি ঘটাতে পারে। বিরোধীদের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তার মধ্যে একটা অ্যালার্জি কাজ করে, একটা শারীরিক মানসিক অ্যালার্জি কাজ করে, কারণ উনি বহরমপুরে তৃতীয় হয়েছেন। তো আরও একবার ভোটে দাঁড়িয়েছেন এবং এখনো পর্যন্ত যা খবর যে তাতে উনি বুঝতেই পারছেন ওখানে কি হাল হবে এবং তৃণমূল জয়ের পথে আছে। ফলে এখন যত রকমভাবে তৃণমূলকে দোষারোপ করা যায়, তৃণমূলের বিরুদ্ধে কাদা ছোঁড়া যায়, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম একই ভাষায় একই সুরে এই কাজটা করছে। সব মিলিয়ে স্ট্রং রুম ঘিরে চাপানো তো চলছেই। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ।
একদিকে যেরকম স্ট্রংরুম নিয়ে সংঘাত অব্যাহত, সেরকমই আবার গণনার সময় কোন সরকারি আধিকারিকের কোথায় ডিউটি সেই বিষয়ে তথ্য সংগ্রহ করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। তৃণমূলপন্থী কর্মীদের এই সংগঠনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলো এবার সংগ্রামী যৌথ মঞ্চ। দেখুন। আবার হাসবে ঘাসফুল, নাকি এবার পশ্চিমবঙ্গে ফুটবে পদ্ম? আর কয়েক ঘন্টা পরই মিলবে সব প্রশ্নের উত্তর। তার আগে শনিবার ভোট গণনা মামলায় সুপ্রিম কোর্টেও ধাক্কা খেয়েছে তৃণমূল। কাউন্টিংয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ নিয়ে তাদের আপত্তি খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। এরই মধ্যে বিতর্কে তৃণমূলপন্থী কর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। গণনার কাজে কোন সরকারি আধিকারিকের কোথায় ডিউটি আছে সে বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। গণনার কাজে যুক্ত কর্মচারীরা কে কোথায় ডিউটিতে আছেন সেটা কাউকে জানাতে পারেন না। ইলেকশন কমিশন সেটা ঠিক করুক, তারা কাদেরকে নিয়েছেন, তারা তো কেন্দ্র সরকারের কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারী, কোন জায়গা কি ইত্যাদি করবে। আর আমরা কাউন্টিং এজেন্ট কাদের রাখবো সেটা তো নিশ্চয়ই দলীয় দল ঠিক করবে, সেটা দক্ষ 18 বছর ঊর্ধ্বে ভোটার। সংগ্রামী যৌথ মঞ্চ বিজেপির অভিযোগ, গত কয়েকদিন ধরে কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে গণনার কাজে নিযুক্ত সরকারি আধিকারিকদের কাছ থেকে তথ্য চাওয়া হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে তারা কে কোথায় পোস্টিং আছেন। এই কাজ যারা করেছেন, যারা তথ্য দিয়েছেন, সেই সমস্ত তথ্য আমাদের কাছে এসেছে। আমাদের সেই সব আধিকারিক কর্মচারীদেরকে একটাই কথা বলার, যে বেআইনি কাজ আপনারা জেনে বা না জেনে করছেন, তার ফল কিন্তু আপনাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনাদের চাকরিও পর্যন্ত চলে যেতে পারে। হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট দিয়ে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, গণনার দিন দায়িত্বপ্রাপ্ত বেশ কয়েকজন আধিকারিক তাদের নির্দিষ্ট দায়িত্বের বিবরণ, কর্মস্থল এবং পদবি তাদের বিভাগীয় সংগঠন বা সমিতির কাছে প্রকাশ করছেন বলে জানা গেছে। আমি এমন তথ্য পেয়েছি যে বিভিন্ন স্প্রেডশিট এবং তালিকা প্রচারিত হচ্ছে, যেখানে আধিকারিকরা স্বেচ্ছায় অথবা কোনো প্রকার চাপের মুখে তাদের নির্বাচনী দায়িত্ব সংক্রান্ত তথ্য জমা দিচ্ছেন। এটি গুরুতরভাবে নির্বাচনী বিধি লঙ্ঘন। সরকারি কেন্দ্রীয় অফিসারদেরকে আইপ্যাকের লোকরা এবং তৃণমূল কংগ্রেসের নেতারা ফোন করছে, আপনার ডকুমেন্টসটা পাঠিয়ে দিচ্ছি, দিন, আপনার এই জায়গায় ডিউটি। কিছু কিছু বিডিও অফিসে খুব দুর্নীতি করছে, আপনাদের নাম করে অন্য আইডেন্টি কার্ড তৈরি হয়ে যাবে, তারা কাউন্টিং করবে। উনি সব অবাস্তব কথার গোটা সিস্টেমটা, ইলেকশন কমিশনটা বিজেপির পার্টি অফিস। অর্ধেক ওইসব অন্য জায়গা থেকে এনেছে, নিজেদের পছন্দ মতো লোকজন নিয়েছে। তাতেও যদি এদের এই সমস্ত কথা হয়, তাহলে তো বলতে হয় যে তৃণমূলের অভিযোগটাই ঠিক, যে নির্বাচন কমিশনের গলতাচার। নির্বাচন কমিশনটা তো বিজেপির হয়ে কাজ করছে, তো বিজেপি নেতারাও যদি এই ধরনের নাটক করেন কি হবে? আসলে হারবেন বুঝে এইসব হচ্ছে। এই ঘটনার ফলে ভোট গণনার কাজ প্রভাবিত হতে পারে, এই আশঙ্কা করে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন, অবিলম্বে গণনা সংক্রান্ত দায়িত্ব প্রকাশ করা থেকে ওই আধিকারিকদের বিরত করা হোক এবং যেসব সংগঠন এবং স্পর্শকাতর তথ্য সংগ্রহ করছে তাদের বিরুদ্ধে করা হোক তদন্ত। সব মিলিয়ে ভোট গণনার আগের দিনও গণনার কাজে নিযুক্ত সরকারি কর্মীদের নিয়ে তরজাতুঙ্গে। মনোজ বন্দ্যোপাধ্যায় ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, গণনার কাজে কোন সরকারি আধিকারিকেরা নিয়োজিত হবেন সেটা সম্পূর্ণভাবে জাতীয় নির্বাচন কমিশন স্থির করে, কিন্তু অভিযোগটা সুমন এখানে মারাত্মক। সেটা হচ্ছে কোন সরকারি আধিকারিক কোথায় এই গণনার কাজে যুক্ত সেটা তৃণমূলপন্থী যে সরকারি কর্মচারীদের সংগঠন রয়েছে তাদের তরফে চাওয়া হচ্ছে। আমি বলছি, এই অভিযোগ যদি সত্যি হয় সুমনদা, উদ্দেশ্য কি মহৎ বলে মনে হয় আপনার? আমি বলছি যে কথাটা বললেন এটা আপনি আগেই উত্তর দিয়ে দিলেন, যে নির্বাচন কমিশনই ঠিক করে কে কাউন্টিং এজেন্ট, কাউন্টিং করবে, কোন টেবিলে কে আছে না আছে, এটা ওরা ঠিক করে। আমার কথা হচ্ছে যে কে টিভিতে বাইট দেওয়ার জন্য কি বললো না বললো, গোটা এই নির্বাচনী পর্বে ওই সংগ্রামী মঞ্চ না পঞ্চ কি বলছেন যেন, ওদের কোনো ভূমিকাই নেই। আর প্র্যাকটিক্যালি যিনি বিরোধী দলনেতা হিসেবে যে কথাগুলো বলছেন, উনি তো এটা কথা থেকে পরিষ্কার হয়ে গেল যে যদি কোনো গোপন তথ্য ইসিআই থেকে আসে সেটা একমাত্র বিজেপিকেই দেওয়া যাবে, অন্য কাউকে শেয়ার করা যাবে না, একছত্র আধিপত্য তাদের। প্রশ্নটা তো ইসিআই এর বিরুদ্ধে। আমার কথা হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা ঠিক করেছে, তাদের তথ্যটা ঠিকঠাক থাকছে কিনা দেখার দায়িত্ব তো তাদের। ধরুন আপনার সংস্থার, আপনার কর্মচারীদের গোপন তথ্য, সেই গোপন তথ্যটাকে ঠিকঠাক সংরক্ষিত রাখার দায়িত্ব তো এবিপি আনন্দের, অন্য কারো নয়। তার মাঝে তৃণমূল কংগ্রেসের যে একেবারে সরকারি তৃণমূলপন্থী যে সরকারি কর্মচারীদের সংগঠন, তাদের অনুপ্রবেশ হচ্ছে, এইটা তো অভিযোগ। হিসেবে কাজ করছে না আপনাকে কে বললো? বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে না কে বললো? বা ওই যে যিনি বললেন তিনি টিভিতে মুখ দেখানোর জন্য বলতে পারেন, গোটা এই পর্বে তো
ওই সময় যে বসে থাকার ব্যাপারটা তো নিয়ে খুব একটা হাইলাইটেড হয়নি, ফলে ওই চেষ্টাগুলো ওদের মধ্যে রয়েছে। আমার কথা হচ্ছে মূল যে অসুবিধার জায়গাগুলো, যে ত্রুটি বিচ্যুতিগুলো, সেগুলো নিয়ে আমরা বলছি না। আপনি বলুন তো, দীপ প্রজাপতি কোন রাজ্যে থাকে? সুরাটের একজন অধিবাসী, সুরাটের একটি ছেলে, সে বিজেপির বিরাট বড় কার্যকর্তা, নিজেকে ঘোষণা করেছে, একেবারে ভবানীপুরে এসছে সেফ বেঙ্গল প্রজেক্ট নিয়ে। আমার কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের তো পরিষ্কারভাবে বলা আছে যে গোটাই ভোট পর্ব পর্যন্ত এইরকমভাবে অন্য রাজ্য থেকে এসে এইভাবে যে তারা আছে এবং তারা ফ্রন্ট ফুটে, তারা সেই মানে একেবারে গণনা কেন্দ্রের সামনে তারা রয়েছেন। এই যে প্রক্রিয়াগুলো চলছে, এই প্রক্রিয়াগুলো শুধু নয়, আপনি খোঁজ করুন বিভিন্ন জায়গাতে, গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায়, বিভিন্ন হোটেল বা গেস্ট হাউসগুলোতে খোঁজ করুন, প্রচুর পরিমাণে এই রকম মানে অন্য ভিন রাজ্যের বিজেপি কার্যকর্তা তারা সব এসে হাজির হয়েছে। আমার কথা হচ্ছে যে এইগুলো আরও বেশি সংশোধন করা প্রয়োজন। আপনি আজকে এই যে বড় ত্রুটিগুলো হচ্ছে, সেই ত্রুটিগুলোর দিকে আগে আঙুল তুলুন। কে কোথায় তথ্য শেয়ার করছে না করছে তার দায়িত্ব ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন দেখবে যে সেগুলো সে ঠিক না করতে পারলে তাকে সরিয়ে দেবে, অন্য একজনকে। আমি বলছি ইলেকশন কমিশন নিয়োগ করলো, এবার তারপরে সে যদি তৃণমূল কংগ্রেসের কর্মচারী সংগঠনের বক্তব্য মতো তারা যদি সে ইনফরমেশন লিক করে, তার দায়িত্ব ইলেকশন কমিশনের কি করে হবে? কর্মচারী সংগঠন করে এটা অপরাধ নাকি? একদম, মানে সুমনদা বলছেন যে এই অভিযোগের কোনো ভিত্তি নেই, অর্থাৎ বিজেপি এবং সংগ্রামী যৌথ মঞ্চ যে অভিযোগ করছে, প্রণাদা রিঅ্যাকশন নিতে হবে। হ্যাঁ, প্রণাদা। প্রথম তো হচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গকে একটি আলাদা রাষ্ট্র করার স্বপ্ন দেখতে পারেন, কথাবার্তায় রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু বিজেপির প্রত্যেকটা কর্মী, সে গুজরাটেই থাক আর রাজস্থানেই থাক, তারা মনে করে নানা ভাষা, নানা মত, নানা পরিভ্রাণ, বিবিধের মাঝে দেখো মিলানো মহান, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হিসেবেই থাকবে। সেই জন্য এইসব কথা বলে কোনো লাভ নেই। দ্বিতীয়, এই যে আপনারা বলছেন সরকারি কর্মচারীদের, তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা হয়েছে যে আপনারা দিন, যারা যে সমস্ত সরকারি কর্মচারী দিলেন, দেখুন নিঃসন্দেহে তো ইলেকশন কমিশনই তাদের ডিউটি দিয়েছে, কিন্তু কাকে কোথায় ডিউটি দিল সেটা যদি হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে কেউ দিয়ে থাকে, অবশ্যই তিনি নির্বাচনী আচার লঙ্ঘন করেছেন, বিধি লঙ্ঘন করেছেন, তার জন্য ইলেকশন কমিশনের যা পানিশমেন্ট হওয়া উচিত তাদের হওয়া উচিত। কিন্তু কথা হচ্ছে যে এই যে যারা যে সমস্ত সরকারি কর্মচারী এই কাজগুলো করছেন, তাদের কাছে সরকারের দায়বদ্ধতার থেকেও তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতার বেশি, এই কারণে যে তাদের মধ্যে অনেকে এরকম থাকতে পারেন, সে বিসিএস অফিসারও হতে পারেন, যে তারা চাকরিটাই পেয়েছেন কেবলমাত্র তৃণমূল কংগ্রেস করার জন্য। এরকম আপনারা দেখেছেন, এর আগে হয়েছে WBCS যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় স্বচ্ছতা ছিল না, সেখানে নিয়োগে যেমন SSC-তে দুর্নীতি হয়েছে, BCS এর দুর্নীতি হতে পারে বা স্বজন পোষণ হতে পারে। তো এই যারা তৃণমূল কংগ্রেসের যারা কর্মচারী সংগঠনের সাথে যুক্ত হয়েছেন, তারা ওই চাকরিটাই পেয়েছেন তৃণমূল কংগ্রেস করার জন্য। তাদের তো ধরুন কাউন্টিং এর দায়িত্ব তো হ্যান্ডপিক বাই ইসিআই, আমি বলছি তাদের তো নির্বাচন করেছে কাউন্টিং এর দায়িত্বের জন্য নির্বাচন কমিশন। দেখুন, যখন একজন সরকারি কর্মচারী হচ্ছে, তার কপালে তো লেখা থাকে না সে তৃণমূলপন্থী কিনা, বা তৃণমূলপন্থী হওয়া সেটা কোনো অন্যায় নয়, কিন্তু যদি তার ডিউটিটা কোথায় পড়েছে সেটা যদি সে হোয়াটসঅ্যাপ চ্যাটে দিয়ে থাকে, তো ইলেকশন কমিশন তো ডিউটি দেবে, কারণ ইলেকশন কমিশন তো সরকারি কর্মচারীদের ডিউটি দেবে, ইলেকশন কমিশন তো অন্য কোথাও থেকে লোক নিয়ে আসবে না। তো কিন্তু সরকারি কর্মচারী যাদেরকে ডিউটি দিয়েছেন, তারা দলের প্রতি আরও বেশি প্রাধান্য দিয়ে তারা যদি হোয়াটসঅ্যাপ চ্যাটে তাদের বিবরণ দিয়ে থাকেন, নিঃসন্দেহে ইলেকশন কমিশনের যে আইন আছে, দেশের যে আইন আছে, সেই আইনের মধ্যে করছেন। আমরা খালি সেটাই আইডেন্টিফাই করেছি। দেখুন, প্রথম কথা হচ্ছে সরকারি কর্মচারীদের আমরা কোনো বিভাজন চাই না, কেউ কেন্দ্রীয় সরকারের হতে পারে, রাজ্য সরকারের হতে পারে, এটা হলো প্রথম। দ্বিতীয় বিষয় হচ্ছে সরকারি কর্মচারীদের যেভাবে বিজেপি এবং তৃণমূল হেনস্থা করছে, সরকারি কর্মচারী এখন ভাবছেন যে তারা কি অন্যায় করেছেন সরকারি কর্মচারী হয়ে, এটা অপমান ছাড়া আর কিছু না। কিন্তু অদ্ভুতভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা মোদি কমিশন অফ ইন্ডিয়া চুপ করে বসে আছেন। আসলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা চলছিল অনেকক্ষণ ধরে, আসলে বিজেপি এবং তৃণমূলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা চলছে তার ভেতরে কমন ফ্রেন্ড কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। এবং এই যে বারবার একটা কথা শুনলাম আমরা এখানে মেসি এবং রোনাল্ডো, কিন্তু আমরা তো জানি না যে মেসি রোনাল্ডোর দলে চলে যাবে না রোনাল্ডো আবার মেসির দলে চলে যাবে, এটা আমরা বুঝতে পারছি না এখন থেকে, এটা কালকে আমরা জানতে পারবো। এবং সবথেকে বড় কথা, এই যে পোস্টপোল ভায়োলেন্স নিয়ে কিন্তু কথা বলাটা খুব আগে দরকার, তার কারণ কালকে নির্বাচনের রেজাল্ট বেরিয়ে যাবে। অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রেস কনফারেন্সে বলেছেন, অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা খুব কনসার্নড
পশ্চিমবঙ্গের মাটিতে যে ভায়োলেন্স হয় রাজনীতির নাম করে, আমরা খুব পরিষ্কারভাবে বলছি দল মত নির্বিশেষে, রাজনীতির নামে দয়া করে কোনো মায়ের কোল যাতে খালি না হয়। এটা অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর যারা বুক বাজিয়ে বলে গেছেন 1 মাস ফোর্স থাকবে, সেই ফোর্সকে ডিউটি দিয়ে মানুষের, আপনি তো আমার থেকে বেশি ভালো জানেন, আমাকে বলতে দিন আমার কথাটা। তৃণমূলের থেকে কে মারা গেছে সেটা জেনে লাভ নেই, পঞ্চায়েতে 70 জন খুন হয়েছে, আমরা বলে দিয়েছি, আপনি শোনেননি, আগে বলে দিয়েছি। এখন একটা জিনিস বুঝতে হবে যে এই ইলেকশন কমিশনকে কিন্তু সম্পূর্ণ দায়ভারটা নিতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনকে দায়ভারটা নিতে হবে। তার কারণ আমরা দেখতে চাইছি যে কাউন্টিং হবে, 12টা 1টা বাজবে, তারপরে কার পক্ষে রায় যাচ্ছে সেটা তো আমরা এখন বসে বলতে পারবো না, কিন্তু তারা রাস্তায় বেরিয়ে পড়বে বাইক নিয়ে, লাঠি নিয়ে, এটা কিন্তু বাংলার মানুষ দেখতে চায় না। এবং আমরা রাজনৈতিক কর্মী হিসেবে একটাই কথা বলি যে যেই জিতুক না কেন তার রেসপন্সিবিলিটি যেরকম বেশি থাকবে, অ্যাডমিনিস্ট্রেশনের রেসপন্সিবিলিটি একেবারে সমানভাবে, মানে আমি বলছি জয়ী থেকে শুরু করে বিজিত এবং একই সঙ্গে হচ্ছে প্রশাসনের দায়িত্ব। দেখুন বারে বারে পোস্ট পোল ভায়োলেন্সের কথাই আলোচনায় আসছিল, তার মধ্যে আশঙ্কার একটা জায়গা তৈরি হয়েছে নোয়াপাড়ার একটা ঘটনা। অর্জুন সিং একটা সিসিটিভি ফুটেজ সামনে এনেছেন, যেখানে সামনে এনে তিনি দাবি করছেন যে তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতী বিজেপি নেতার বাড়ির কাছে গুলি চালিয়েছে। যদিও সরাসরি এই ঘটনার সঙ্গে তৃণমূল যোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। ঘটনা কি, অভিযোগ কি, দেখাবো। ভোট মিটেছে নির্বিঘ্নেই, কিন্তু ভোট গণনার 24 ঘন্টা আগে গুলি চলার অভিযোগ উঠল উত্তর 24 পরগনার নোয়াপাড়ায়। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাস্থল নোয়াপাড়ার গারুলিয়া। এই সিসি ক্যামেরার ফুটেজ সামনে এনেছেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। ফুটেজে দেখা যাচ্ছে একটি বাড়ির সামনে রাস্তায় হাঁটাচলা করছেন কয়েকজন। হঠাৎ সেখানে একটি মোটর বাইকে চেপে দুজন আসেন। তাদেরকে দেখতে পেয়ে দৌড়ে ভিতরে ঢুকে গেলেন এক যুবক। এরপরে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র হাতে মোটর বাইক থেকে নামতে নামতেই যুবককে তাক করে গেট পর্যন্ত ছুটে গেল এক দুষ্কৃতী। এরপরও রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজনের সঙ্গে দুষ্কৃতীকে কথা বলতেও দেখা গেল, তবে এর মধ্যেই কাটল তাল। কথা বলতে বলতেই কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে ফের এক ব্যক্তির দিকে তেড়ে গেল ওই দুষ্কৃতী। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে এত কিছুর পরও নিশ্চিন্তে মোটর বাইকে চেপে বেরিয়ে গেল দুই দুষ্কৃতী। অর্জুন সিং এর দাবি, শনিবার রাতে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক কুন্দন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি গারুলিয়ার সাউথ জার্মান রোড রামমুড়ি এলাকায় কুন্দন সিংয়ের বাড়ির সামনে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে গতকাল রাতে রামপ্রসাদ মোড় থেকে দুই দুষ্কৃতী আকাশ চৌধুরী এবং অমন চৌধুরী তারা আসে বাইকে চেপে এবং অমন চৌধুরী বাড়ি লক্ষ্য করে গুলি চালায় এবং গোটা বিষয়টি সিসিটিভি ক্যামেরা বন্দী হয়। ঘটনায় অভিযোগ দায়ের করা হয় নোয়াপাড়া থানায় এবং অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে নোয়াপাড়া থানার পুলিশ। দুটো ছেলে বাইকে এখানে এসেছিল, এরা গাড়ি থেকে নেমেই গুলি ফায়ারিং স্টার্ট করে দিয়েছে। ভাগ্যেশ ভালো আমি সামনে পড়িনি, নাহলে গুলিটা লেগেই যেত। বিজেপি আপনি করেন তাই জন্য, আর কি বাংলাতে বিজেপি করছেন তাই জন্য আপনার উপরে হামলা হচ্ছে। ঘটনায় আকাশ চৌধুরী আমন চৌধুরী নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি গুলি চালিয়েছে আমন। ভয় দেখাবার জন্য ওখানে তৃণমূলের ক্রিমিনাল গুন্ডা ওই গোলু আর আমন এই ক্রিমিনালরা তার উপরে হামলা করে গুলি চালায়। আকাশ চৌধুরী এলাইস গোলু, অমন চৌধুরী এদেরকে মানে প্যাট্রোনাইজ করে সোমনাথ শ্যাম। আমি মেনে নিচ্ছি যে ব্যারাকপুর লোকসভার অন্তর্গতে আমাদের 14 লক্ষ যারা মানুষ আছে তারা তৃণমূল কংগ্রেসের এবং সবার সাথেই আমার সম্পর্ক আছে। তারা যে দলই করুক আর যে সমর্থকই হোক, একমাত্র এই গুন্ডা নোংরা একদম যে দাঙ্গাবাজ অর্জুন, তাকে ছাড়া সবাই আমার লোক। এখানেই শেষ নয়, এই ঘটনায় সরাসরি ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক এবং নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অর্জুন সিং। এটা তৃণমূল কংগ্রেসের যে ওখানকার প্রার্থী ছিল তৃণাঙ্কুর ভট্টাচার্য, তার ইনস্ট্রাকশনে, পার্থ ভৌমিকের ইনস্ট্রাকশনে এই যে ভয় দেখাবার জন্য যাতে কাউন্টিংয়ে বিজেপির কর্মীরা না যায়। পাল্টা অর্জুন সিং এর সঙ্গে অভিযুক্তদের ছবি প্রকাশ্যে এনেছেন তৃণমূল প্রার্থী। তাঁরও অভিযোগ আকাশ ও আমন চৌধুরী অর্জুন সিং এর লোক। এরা ধরাও পড়েছে এবং আমি জানি যা স্টেটমেন্ট বা আমি যা শুনলাম এরা সবাই কুন্দনের লোক এবং ওরা বলেওছে যে কুন্দন সিং বলেছে। এবং এই ঘটনা ঘটার ঠিক আগে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সঞ্জয়ের বাড়িতে 8 নম্বর বাড়িকে আক্রমণ করে, মারধর করে। এটাকে ঢাকার জন্য এরা যায়, গিয়ে
নাটকবাজির ব্যবস্থা করা। অর্জুন সিং এর সঙ্গে ছবি, ঠিক আছে, এই বিভিন্ন জনের বিভিন্ন ছবি তাদের সঙ্গে দেখতে, কুন্দন সিং এর সঙ্গে ছবি। সব মিলিয়ে গণনার 24 ঘন্টা আগে গুলি চলার অভিযোগকে কেন্দ্র করে তুঙ্গে তরজা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আগামীকাল গণনা, তবে এবার গণনা কিন্তু 293টি আসনে, কারণ ফলতা সেখানে বাদ পড়েছে। গোটা ফলতা বিধানসভাতেই পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিজেপি, আর নজিরবিহীনভাবে 29 এপ্রিল ফলতায় যে ভোট হয়েছে তা এবার কমিশন বাতিল করে দিয়েছে। 21 মে ফলতায় আবার ভোট রয়েছে। দেখুন, এই যে শাসন বা শাসানি, এটাই আমরা ভয় পেয়ে যাচ্ছি, আতঙ্কিত। ইভিএমে টেপ লাগানো, বুথ দখল, জোর করে ভোট আদায়, ভুয়ো ভোটের মতো অভিযোগ। এই প্রেক্ষাপটে গোটা ফলতা বিধানসভাতেই পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিজেপি। নির্বাচন কমিশনও গোটা বিধানসভাতেই পুনর্নির্বাচন করার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় দক্ষিণ 24 পরগনার ফলতায় যে ভোট হয়েছে তা বাতিল করেছে কমিশন। 21 মে আবার ভোট হবে ফলতায়, ফল ঘোষণা হবে 24 মে। পুনর্নির্বাচনের দাবিতে শুক্রবার থেকে দফায় দফায় তেতে ওঠে ফলতার হাসিমনগর এলাকা। শনিবার কার্যত ধুমধুমার বেঁধে যায়, রাস্তায় নামেন মহিলারাও। পরিস্থিতি সামলাতে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, সাঁজোয়া গাড়ি নামানো হয়। এই প্রেক্ষাপটে শনিবার রাতেই গোটা ফলতায় ভোট বাতিলের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। আমরা নতুন করে আবার পুনর্ভোট করতে চাই 21 মে, সেটা শুনছি। ইলেকশন কমিশনের যে সিদ্ধান্তটা নিয়েছে আমরা সাদরে গ্রহণ করছি। সেটা অশান্তির আশঙ্কায় ভোটের অনেক আগে থেকেই নির্বাচন কমিশনের নজরে ছিল ফলতা। দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষক হিসাবে উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে দায়িত্ব দেওয়া হয়, যিনি আবার সিংঘাম নামে পরিচিত। এবারের ফলতার নির্বাচন কার্যত তার সঙ্গে হেভিওয়েট তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের লড়াইয়ে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটেই ফলতায় প্রথমে নির্বাচন, তারপর পুনর্নির্বাচন। একদিকে যখন রাজ্যে শাসনভার কার হাতে যাবে তা নিয়ে জল্পনা, গুঞ্জন, উৎকণ্ঠা, তখন ফলতার প্রেস্টিজ ফাইটে কে জিতবে সেদিকেও নজর গোটা রাজ্যবাসীর। তা অবশ্য জানা যাবে 24 মে। তার আগে নতুন করে অশান্তি এড়াতে হাসিমনগরে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। হাসিমনগরে গ্রামের ভেতরে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, গ্রামের শুরুর মুখ থেকে শুরু করে গ্রামের বিভিন্ন প্রান্তে। এবং ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নতুন করে ফলতায় নির্বাচন করার জন্য, তাতে গ্রামের বাসিন্দারা একদিকে যেমন খুশি, তার পাশাপাশি তারা বলছেন তাদের নিরাপত্তার জন্য যেন আগামী দিনেও কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন থাকে, সেই বিষয়টাই তারা চাইছে। কেন্দ্র বাহিনী আছে বলেই আমরা একটু নিরাপত্তায় আছি, তো আমাদের বাড়ির ছেলেদেরকেও তো বাইরে বেরোতে হয়। হ্যাঁ, আমরা নিরাপত্তা চাইছি। ওরা তো আজকে 2 দিন আছে, জানি না এরপরে আমাদের এখানে থাকলে সারা জীবনই থাকলে ভালো হয়। কেন্দ্র নিরাপত্তা থাকুক, ভোটের পরেও থাকুক। নির্বাচন কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে ফলতা বিধানসভার 285টি বুথের মধ্যে 60টি বুথে ভোট চলাকালীন বেনিয়ম ধরা পড়েছে। সব দিক খতিয়ে দেখেই সেখানে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুমা পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রশ্নটা বারে বারে উঠছে যে গোটা ফলতা বিধানসভাতে কেন রিপোল বা পুনর্নির্বাচন করছে নির্বাচন কমিশন। একেবারে বিস্তারিত কোথায় কোথায় অনিয়ম, কত ধরনের অনিয়ম, সেটা নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। দু একটা আমি শুধু উল্লেখ করি। যেমন নির্বাচন কমিশন জানাচ্ছে যে কোথাও বুথে একাধিক ব্যক্তি ভোট করাচ্ছেন, নির্দিষ্ট একটি দল বাদ দিয়ে বাকি দলের প্রতীকের বোতামে অর্থাৎ ইভিএমে কোথাও টেপ লাগানো রয়েছে, কোথাও আতর লাগানো রয়েছে, বুথে বুথে ফলতায় ভোটারদের বাধা দেওয়া হয়েছে, কোনো বুথের ভেতরে অবাঞ্ছিত পার্টি ক্যাডার রয়েছেন, কোথাও বুথে ভিডিও উধাও হয়ে গিয়েছে, ভোটারদের নির্দেশ দিচ্ছেন পোলিং অফিসার, কোথাও চিপে বিহারের ভোটের ছবি পর্যন্ত রয়েছে। ফলে একাধিক ধরনের অনিয়ম হয়েছে এবং যে কারণে পুরো ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নিয়েছে। কিন্তু আমি বলছি সুমনদা, ধরুন যে অভিযোগগুলো সামনে এসেছে, এই ধরনের অভিযোগ তো এবারে নির্বাচনে প্রথমবার এসেছে এমনটা নয়। এর আগে নির্বাচন কমিশনের কাছে যেটা মান্যতা পায়নি, এবার সেটা মান্যতা পাচ্ছে। কিন্তু আমি বলছি এই অভিযোগগুলো গণতন্ত্রের মুখ খুব উজ্জ্বল করে কি না? আমার কথা হচ্ছে যে সামনের 21 তারিখে ফলতার নির্বাচনে ওরা ওই দুটো জিনিস বাকি আছে, রাফাল আর সুখোই, ওই দুটো নিয়ে আসুক। মানে প্র্যাকটিক্যালি 2.5 লক্ষ মানে অসামরিক বাহিনী এই মুহূর্তে পশ্চিমবঙ্গে জুড়ে রয়েছে, মানে রেকর্ড সংখ্যক। এবং যা করেছে, মানে সাঁজোয়া গাড়ি থেকে শুরু করে মানে যেভাবে ব্যবস্থা নিয়েছে,
তারপরেও যদি এই ধরনের ঘটনা কোথাও ঘটে থাকে মানে নির্বাচন কমিশন তার জন্য দায়ী। নির্বাচনে হিংসা কোন না, না, জায়গায় গিয়েছে ফলে হিংসা এরকম একেবারে হিংসা বাদ দাও, আমার কথা হচ্ছে অভাবনীয় ব্যবস্থাপনা করতে হয়েছে কমিশন। আমার কথা হচ্ছে সংবাদ মাধ্যম কি শুধু নির্বাচন কমিশনে মানে নির্বাচনে হিংসার যে বলি থেকটাগুলোকে তাদের প্রতি সহানুভূতি দেখাবে? ওই এসআইআর এ যে 200 জন কারণ যাই হোক একটা প্রাণ কেন ঝরবে? প্রশ্নটা তো এটাও যে অর্থাৎ কংগ্রেসের নির্বাচনটা একজন কিন্তু খুন হয়েছে। নির্বাচনের দিনগুলোতে হয়তো বা নির্বাচনের সময়কালে হয়তো হয়নি, কিন্তু এসআইআর কে কেন্দ্র করে 200 মানুষের মৃত্যু হয়েছে। আমরা কিন্তু এই মৃত্যু মিছিলটাকে থামাতে পারিনি। বহু মানুষই হয়তো সুস্থ স্বাভাবিক কংগ্রেসের থাকতো খুনটা যদি সমর্থন এই করেন। এসআইআর এর এই যে একটা অমানুষিক দেখুন, আমি বলছি দুটো প্রক্রিয়া ছবি নির্বাচিত একেবারে করা সমান গুরুত্ব দিয়ে দেখিয়েছি। একটা হচ্ছে এসআইআর এর পর্বে যেভাবে মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে সেটাও যেমন আমরা দেখিয়েছি, পাশাপাশি এই যে 2 দফায় 93% ভোট পড়েছে, একটা প্রাণহানি না হয়েও সেটাও সমানভাবে দেখিয়েছি। আমি বলছি এইটা তো ইতিহাস হয়েছে, এটা মানতে হবে আপনাকে। কিন্তু তার মানে এই নয় যে এই 26-এর বিধানসভা নির্বাচনে 23 আর 29 এপ্রিলের নির্বাচনটা রক্তপাতহীন হয়ে গেল, মৃত্যু ছাড়া হয়ে গেল, তা কিন্তু নয়। তার প্রেক্ষাপটে 200 জন মানুষ ওয়েট করছে, 200টা পরিবার, সেই 200 অন্তত ইন্টু 5 অন্তত 1000 মানুষ, তারা কিন্তু দুঃখ পাবে যদি এই মৃত্যুগুলোকে আমরা স্মরণ না করি। ফলে যেটা হয়েছে ফলতায় যদি কিছু হয়ে থাকে তাহলে সেটাও তো নির্বাচন কমিশনের গাফিলতি, আর সেটার জন্য এতদিন ওয়েট করতে হলো কেন? মানে আমার কথা হচ্ছে গত শনিবারই তো হয়ে যেতে পারতো, বহুদিনই তো। আমার কথা হচ্ছে আপনারা সব জায়গাতে কতগুলো ফুটেজ আপনারা ওরা সংগ্রহ করতে পেরেছে, বা নির্বাচন মানে ফলতায় যে কোনো গন্ডগোল হয়েছে এগুলো কটা টেলিভিশন চ্যানেল দেখাতে পেরেছে, কিছু কিছু জায়গায় হয়তো দেখিয়েছে, কিন্তু সার্বিকভাবে গোটা যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে থমকে দিয়ে নির্বাচন কমিশনের মুখটা কিন্তু অনুজ্জ্বল হলো যে তারা এত প্রস্তুতি নেওয়ার পরেও তারা সঠিকভাবে ভোট পরিচালনা করতে পারে না। একদম সুমনদা যা বলছেন, আমাকে একটু প্রণয়দার কাছে যেতে হবে। প্রণয়দা, একদম তৃণমূলের যেটা স্পষ্ট বক্তব্য, যদি ফলতায় পুনর্নির্বাচন করতেই হতো তাহলে যেদিনকে মগরাহাট পশ্চিম এবং এই ডায়মন্ড হারবারের পুনর্নির্বাচনের কথা ঘোষণা করলো ইসি, তাহলে সেদিনই করতে পারতো। এখান থেকে তৃণমূল যেটা অভিযোগ করছে যে তাহলে তো টার্গেট করা হয়েছে, একেবারে বেছে টার্গেট করা হয়েছে ফলতাকে। দেখুন, এই ফলতায় যা ঘটেছে এটা হচ্ছে অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার মডেল। এই অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার মডেলে তথ্য প্রমাণ জোগাড় করতে হয়তো কিছুটা সময় লেগেছে, বা যা করেছে ইলেকশন কমিশন করছে। কিন্তু মনে রাখতে হবে এটা প্রথম না, গত লোকসভা নির্বাচনে সেই ডায়মন্ড হারবারে আমাদের বিজেপির যিনি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস, তাকে হাইকোর্টে কেস করতে হয়েছে, সেই কেস এখনো চলছে। এই যে 7 লক্ষ ভোটে জিতেছে অভিষেক ব্যানার্জির এই যে গর্ব, এই গর্ব তো আজকে প্রমাণিত যে তার মধ্যে কত জল আছে। এই যে বারবার এসআইআর এর কথা আসছে, বারবার এসআইআর এর কথা আসছে, আপনারা তো এসআইআর বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে গেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এসআইআর বন্ধ হবে না। তাহলে এই যে আসল এই যে 7 লক্ষ ভোটে জেতা, সেখানে একটা বড় ভূমিকা হচ্ছে এসআইআর। দ্বিতীয় হচ্ছে যে ছবিগুলো আপনারা দেখাচ্ছেন, শাখা সিঁদুর পরা হিন্দু রমণী তারা আজকে রাস্তায় নেমে এসছে, তার কারণ তারা সন্দেশখালিতে দেখেছে এই যে শেখ শাহজাহানের ডেরায় কিভাবে তাদেরকে পিঠে ভাসতে যেতে হচ্ছিল। আমি একটা চ্যানেলে দেখছিলাম যারা বলছে আমরা তৃণমূল কংগ্রেস করি, কিন্তু তারপরেও এই জাহাঙ্গীর বাহিনী এরা এসে বলছে তোমরা বিজেপি করো। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার মডেল। তাই এই যে ইলেকশন কমিশন দেরিতে হলেও তারা যখন আবার নতুন করে ফলতার নির্বাচনে দিয়েছে, আমরা ইলেকশন কমিশনের কাছে দাবি জানাবো যেখান থেকে যত অভিযোগ আসছে প্রত্যেকটা অভিযোগের তদন্ত করে আগে ভোটারদের কনফিডেন্স বিল্ড করতে হবে। ভোটাররা যখন স্যাটিসফাইড হবে যে অভিযোগে আসুক তার তদন্ত হওয়া উচিত। তার কারণ অভিষেক ব্যানার্জি কোটি কোটি টাকা পাথরের থেকে চুরি করে, কয়লা থেকে চুরি করে, বালু থেকে চুরি করে, যে কোটি কোটি টাকা দিয়ে এই সমস্ত প্রশাসনকে কিনে নিয়েছিল, তাদের জন্য সাধারণ ভোটারদের কনফিডেন্স বিল্ড করার জন্য যা করার তা করতে হবে। তাদের 2 দিন দেরি হোক আর 3 দিন দেরি হোক সেটা বড় বিষয় না, তদন্ত করে কনফিডেন্স বিল্ড করতে হবে। বেশ, আমি শুধু একটা জায়গায় সুমন বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে ফলতার কটার ক্ষেত্রে অনিয়ম আমরা দেখাতে পেরেছি। সত্যি তো সব জায়গায় দেখানো সম্ভব নয়, কারণ ধরুন আমাদের কয়েকশো রিপোর্টার আর 30,000 35,000 বুথে ভোট হচ্ছে, কটার ক্ষেত্রে এবিপি আনন্দের পক্ষে পৌঁছানো সম্ভব? কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো, আপনারা জানেন যে ফলতার ইলেকশনের পরে যে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকের তরফে কমিশনকে রিপোর্ট গিয়েছে, শুধু 2-1টা বিচ্ছিন্ন ঘটনা নয়, ব্যাপকভাবে নিয়ম ভঙ্গ হয়েছে এই ফলতায়। বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকের রিপোর্টে কি উল্লেখ রয়েছে আপনাদের দেখাবো, যার ভিত্তিতে পুনর্নির্বাচন হতে চলেছে এই বিধানসভা কেন্দ্রে। দেখুন, এক কথায় বেনজির। ফলতায় শুধু ভোট বাতিল করে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেবাই নয়, আরো কড়া পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন।
গাফিলতির অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন নির্বাচন কমিশনেরই নিযুক্ত জেনারেল অবজারভার, প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসাররা। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। পুরো প্রক্রিয়াটা নিচের তলাতে অনেক রকম ঝামেলা আছে। এ সেকশন অফ দি অফিসার্স যারা সুবিধা ভোগ করেছে তারা তো যেন তেন প্রকারণে তৃণমূলকে রাখতে চায়, পারলে ইভিএম ভেঙে দিয়েও রাখতে চায়। এরা স্বীকার করতে রাজি না, কিন্তু পুরো বিষয়টা তো ইভিএম এ বন্দী। একটা গোটা কেন্দ্রে রিগিং হয়ে গেল, এটা হয় কখনো? আরে অভিযোগ হলো একটা বুথে হতে পারে, দুটো বুথে হতে পারে, একটা গোটা কেন্দ্র। তাহলে তো ওই প্রশ্নটা আসবে যে এত বড় রিগিং হলো, তো ভোটার যেদিন ভোট হলো ইলেকশন কমিশন সেদিন বুঝতে পারলো না? এত দেখুন, গন্ডারকে সুড়সুড়ি দিলে 3 দিন বাদে হাসে, তো ইলেকশন কমিশনের তো সেই হাল হয়েছে। ইভিএমে কারচুপি ও অন্যান্য বেনিয়মের অভিযোগে গোটা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। সেই কড়া পদক্ষেপই ফলতার ক্ষেত্রে কার্যকর করেছে নির্বাচন কমিশন। শনিবার নির্দেশিকা দিয়ে কমিশন ঘোষণা করেছে 21শে মে আবার ভোট হবে ফলতা বিধানসভা কেন্দ্রের সবকটি বুথে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল কোথাও কোনো কারচুপি হলে বা ভোটারদের ভয় দেখালে সেখানে পুনর্নির্বাচন হবে। পুনর্নির্বাচন হয়েছে মগরাঘাট পশ্চিম এবং ডায়মন্ড হারবারের 15টি বুথে। কিন্তু ফলতার ক্ষেত্রে নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিল তা অভূতপূর্ব। গণনার পর পুনরায় ভোট, ফ্রেশ পোল। 21শে মে ফলতায় পুনরায় ভোট, 24শে মে গণনা। ইভিএমে টেপ লাগানো, ভোটারদের বাধা দেওয়া, প্রভাবিত করা এবং নিয়ম ভেঙে বুথের ভেতরে পার্টি ক্যাডাররা উপস্থিত ছিলেন বলে অভিযোগ সামনে এসেছে। অভিযোগ পেয়েই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশে ডায়মন্ড হারবারে পৌঁছে যান বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। বুথ ধরে ধরে ওয়েবকাস্টিং এর ফুটেজ খতিয়ে দেখে কমিশনকে রিপোর্ট দেন তিনি। সেখানে দাবি করা হয়েছে ফলতায় ভোটে ব্যাপকভাবে নিয়ম ভঙ্গ হয়েছে। অন্যের ভোট দিয়ে দেওয়া, ভোট কক্ষে অবাঞ্ছিত প্রবেশ, ভোটকর্মী ও পোলিং এজেন্ট বারবার ভোট কক্ষে ঢুকেছে। এছাড়াও ভুয়ো ভোটদান, ভোটারদের ভয় দেখানো, বেশ কিছু বুথে নির্দিষ্ট কিছু সময়ের ফুটেজ উধাও বা বিকৃত করা হয়েছে। ফলটা যে গন্ডগোল হয়েছে 21 তারিখে ইলেকশন আছে, মাঝখানে টাইম আছে। আমরা কারো রেসপন্সিবিলিটি কালপাবিলিটি ফিক্স করবো, তো ওটা আফটার ডিউ প্রসেস এন্ড ডিউ ইনকোয়ারি। ওটা যেটা আছে আমাদের চলছে, যেটা আছে সিদ্ধান্ত হয়ে গেছে যে বুথ বি গন্ডগোল বেরিয়েছে ও বুথে আমরা সব দেখবো। তারপরে কাল পরে যেটা আছে আমাদের যখন স্ট্রং রুম খুলে যাবে, তারপরে আমাদের যে সিসিটিভি ক্যামেরা আছে ওর ভিতর সেম আছে, ওটাও আমরা বের করতে পারবো। তারপরে আমরা আর বেশি দেখতে পারবো কোন বুথে কি আছে নিয়ে আছে। পরিসংখ্যান বলছে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবার আগেই বড় সংখ্যায় ভোট পড়ে গিয়েছিল। ফলতার ভোট বাতিল করে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে 60টি বুথে অভিযোগ উঠেছে তা ফলতার মোট ভোট কেন্দ্রের 21%-এরও বেশি এবং মোট ভোটারের 22.82% ভোট দিয়েছেন এই বুথগুলিতে। সব খতিয়ে দেখে অবজারভারের পর্যবেক্ষণ যে সেখানে বুথ দখল হয়েছে। এই প্রেক্ষাপটে সোমবার 293 কেন্দ্রের ভোট গণনা হবে। 21শে মে ফলতায় ভোটের পর গণনা হবে 24শে মে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই যে ব্যাপক অনিয়ম হয়েছে সেখানে অ্যাকাউন্টেবিলিটি ফিক্স আপ করা, নিঃসন্দেহে ইসিআই তদন্তে কি উঠে আসবে, তারপরে কি ব্যবস্থা নেবে আমাদের সেদিকে নজর থাকবে। কিন্তু আমি বলছি রাজাগোপাল বাবু, যে অভিযোগগুলো সামনে এসেছে যার ভিত্তিতে পুনর্নির্বাচন, যেমন ধরুন অন্যের হয়ে ভোট দিয়ে দেওয়া, ভোট কক্ষে অবাঞ্ছিত প্রবেশ, ভোট কর্মী এবং পোলিং এজেন্ট বারবার ভোট কক্ষে ঢুকছেন, এছাড়াও ভুয়ো ভোটদান, আমি বলছি এই সমস্ত ঘটনা একটা অংশের নেক্সাস ছাড়া কি সম্ভব বলে আপনার মনে হয়? নিঃসন্দেহে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যে জিনিসগুলো ঘটেছে কোনো এক প্রার্থীর এজেন্টে ব্লক করে দিচ্ছে যাতে লোকে দেখতে পাচ্ছে না, সিম্বল ব্লক করে দিচ্ছে বা আতর মাখিয়ে দিচ্ছে। এই তো বরুণ সেনগুপ্ত একসময় বলতেন সাইন্টিফিক রিগিং, এখন বেঁচে থাকলে মডেল রিগিং বলতেন কিনা আমি জানি না, কি বলতেন সেটা ওনার ব্যাপার। কিন্তু একই ধরনের সাইন্টিফিক রিগিংয়েরই একটা নতুন সংস্করণ অ্যাকচুয়ালি। তো তার ফলে কি যেটা করেছে এটা কিন্তু আগে থেকে ইলেকশন কমিশনে বোঝা মুশকিল। কোনো ভোটার গিয়ে বা এজেন্ট গিয়ে সেখানে ভোট দিতে গিয়ে ওই সব স্টেপ মেরে দিচ্ছে, আতর ছড়িয়ে দিচ্ছে, হ্যাঁ, তারপরে আতরের গন্ধ কারাতে আছে সেটা তারা শুকছে। এই যে প্রক্রিয়া, এই যে ব্যাপারটাকে নিয়ে গেছে নির্বাচনটা, এটা যে মানে জেতার জন্য যে কি নির্ধারণ তাদের দুষ্টুমি, বদমাইশি, শয়তানি এগুলো রয়েছে। জিততে, হ্যাঁ জিতবো, মানুষের ভোটে জিতবো, টুকে পাস করবো, এই ধরনের মানসিকতা যারা আছে, আবার বীরত্বের সঙ্গে বলবে ভারত ইউনিয়নকে আমি দেখে নেবো, মানে খুবই খুবই কষ্ট লাগে। তার ভালো করে জিতুক না। এখন ব্যাপারটা হচ্ছে যে বোঝা যাচ্ছে, যখন বাকিবুল রহমান জিতেছিল
বরপেটাতে বোধহয় 12 লক্ষ ভোট। হ্যাঁ, সেখানে আমরা দেখেছি যে সব মানুষ তাকে আশীর্বাদ করেছিল। হ্যাঁ, অনিল বসু আরামবাগে কীভাবে জিতেছিলেন সেই নিয়ে সংশয় এসেছে, এখন তো সংশয় তো এসে যাচ্ছে সব জায়গায়। তো কেন সঠিকভাবে ভোটে জিতুন না? এক ভোটে জেতাও তো জেতা, 7 লক্ষ ভোটে জিততে কী হবে? এইগুলো যেগুলো হচ্ছে, এইগুলো যখন নির্বাচন কমিশন ধরেছে এবং সঠিকভাবেই তার অ্যাকশন নিচ্ছে। প্রথম কথা হচ্ছে, দেখো আমরা যাই বলি না কেন, মগরাহাটে যে প্রার্থী চুরি করলো সেখানে কিন্তু ইলেকশন কমিশন কোনো স্টেপ নিলেন না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিজেপির ইডি সিবিআই পশ্চিমবঙ্গে কিন্তু বাংলার চুরির বিরুদ্ধে একদম চুপ করে থাকেন। কেন থাকেন জানি না আমরা, আমাদের জানতে খুব ইচ্ছে। এবং নির্বাচন কমিশনকে একটা জিনিস দায়িত্ব নিতে হবে যে তৃণমূলের গোলু আর বিজেপির আলুরা যদি এই নির্বাচনকে কন্ট্রোল করার জন্য নেমে পড়ে কাল থেকে, আজকে যা ঘটেছে নোয়াপাড়ায়, আমাদের প্রথম বক্তব্য, এত বোম গুলি বন্দুক কোথা থেকে আসছে? পুলিশ কেন অ্যাকশান নিচ্ছে না? অ্যাডমিনিস্ট্রেশনকে কেন কাজে লাগানো হচ্ছে না? তার মানে যে কথাটা আমরা শুনেছিলাম এরিয়া ডমিনেশন, এরিয়া সুইপিং, কি হয়েছে? তাহলে নিশ্চয়ই গ্যাপ ছিল বলেই তো বন্দুক বেরিয়েছে। এবং আমরা একটা জিনিস বলতে চাইছি, শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি বারবার বলেছেন যে এই যে বাইনারি তো পলিটিক্স তৈরি করার যে চেষ্টা চলছে, এই যে ফলতার কথা যদি আসেন, এখানে কি কি হয়েছে? ছাপ্পা হয়েছে, টেপ কাণ্ড হয়েছে, সবই দেখেছেন, টেপ লাগানো, আতর কাণ্ড, অনেক কিছু দেখছেন, সেন্ট, অনেক কিছু চলছে। আমাদের বক্তব্য হচ্ছে তাহলে এই যে এক একটা গ্রাম, এক একটা বিধানসভা, আনফর্চুনেটলি, আমি কথাটা ব্যবহার করছি, আনফর্চুনেট, এই যে হিন্দু এবং মুসলমানদের ভেতরে যে ডিভিশন তৈরি করার যে একটা বাইনারি পলিটিক্স বিজেপি এবং তৃণমূল লাগাতার করছে এখানে, আমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে তাহলে সেখানকার পুলিশ অবজারভার সিংহামদা ইউপি থেকে এসে কি করলেন? একেবারে আমি শুধু এখানে দর্শকদের বলবো যে এত অনিয়মের পরেও যেটা ভূমিকা ভোট কর্মী থেকে শুরু করে কমিশনের একাধিক আধিকারিকদের, তা নিয়ে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু আধিকারিক কমিশন এবং কর্মী তাদের সাসপেনশন এমনকি বরখাস্ত পর্যন্ত করতে পারে কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে গোটা বিষয়কে দেখছে। এই এতদিন ধরে এত তরজা, এত অভিযোগ, সবকিছুর অবসান হবে আগামীকাল ভোট গণনা, একেবারে সকাল 8টা থেকে সেই ভোট গণনা শুরু হবে। তার আগে আমাদের যে অতিথিরা রয়েছে একদম ওয়ান লাইনের করে রিয়াকশন নেব। সুমন দা, কালকের ভোটে তো বিপুলভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, অন্তত 220+ সিট হবে। আমি বলছি যে শুধু মমতা ব্যানার্জির যে প্রজেক্টগুলোকে 21 সালে উনি বলেছিলেন, পরবর্তীকালে ফলো আপ হয়েছিল, সেইগুলোকেই যদি আপনি দেখেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার এবং পরবর্তীকালে যে যুবসাথী প্রকল্প, এই প্রকল্পই আগামী দিনে মমতা ব্যানার্জি, মানে গত দিনে মমতা ব্যানার্জির পক্ষে ভোটে এসছে। এবং আমি বিজেপির কি প্রেডিকশন, কতগুলো হতে পারে আগামীকাল? দেখুন, পরিবর্তনের পক্ষে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে, ভোটাধিকার প্রয়োগ করেছেন, পরিবর্তন হচ্ছে, বিজেপির সরকার আসছে, এটা নিশ্চিত। সংখ্যাটা ঠিক করেছেন মানুষ, আগামীকাল তার জন্য অপেক্ষা করতে হবে। আশুতোষ, দুর্নীতি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মানুষ ভোটদান করেছেন, মানুষ কংগ্রেসের সঙ্গে, সময়ের অপেক্ষা, কালকেই বুঝতে পারবে। দ্রুত রাজাগোপাল দা। না, দেখুন, নির্বাচনে খালি সরকারকে গড়বে তা ঠিক হয় না, নির্বাচনে এটাও ঠিক হয় যে কারা বিরোধী পক্ষে থাকবে, এবং দুটোই গণতন্ত্রের অত্যন্ত প্রয়োজন। যারা হারবেন তারা মনে করবেন না যে তারা হেরে গেছেন, তাদেরও একটা দায়িত্ব থাকছে বিরোধী পক্ষে বসার, এবং একই সঙ্গে মানুষেরও দায়িত্ব রয়েছে, এবং যারা নির্বাচনে নানানভাবে জড়িয়ে আছেন তারা কেউ যেন ঝামেলায় জড়িয়ে না পড়ে। আমরা সবাই চাইব সর্ব রাজনৈতিক মতবাদের প্রতি একটা আমাদের সমস্যা থাকা দরকার, আমার শোনার কথা দরকার। শান্তির বাতাবরণ, যেই জিতুক যেই হারুক, শান্তির বাতাবরণ যেন বজায় থাকে, এই আবেদনটা সকলের কাছে রইল। আচ্ছা, আমি এই অনুষ্ঠান শেষ করতে করতে একটা ছবি আপনাদের দেখিয়েছিলাম যে নোয়াপাড়ায় প্রায় শয়ে ভিভিপ্যাট স্লিপ পাওয়া গেছিল। তা নিয়ে কমিশন সূত্রে এই মুহূর্তে যে খবর আসছে যে পরীক্ষা করে দেখা গেছে এই ভিভিপ্যাট পেপার স্লিপগুলো, এইগুলো হচ্ছে মক পোলের পেপার স্লিপ, যেটা অরিজিনাল পোল হয়েছে বা অ্যাকচুয়াল পোল হয়েছে ভোট গ্রহণের দিন, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তার সত্ত্বেও একটা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে এবং ফর্মাল কমপ্লেন, অভিযোগ নথিবদ্ধ করা হয়েছে, পুরোটা খতিয়ে দেখা হচ্ছে। দেখুন, বিজেপি আসছে নাকি তৃণমূলী আসছে এটা তো আগামীকাল বোঝা যাবে। পরিবর্তনের সুনামি হবে নাকি প্রত্যাবর্তনের ঝড় হবে, ভরসা কোন ফুলে থাকবে, ভবানীপুরে কি হবে, নিঃসন্দেহে বড় প্রশ্ন এটাই। সেজন্য আমাদের নজর রাখতে হবে আগামীকাল সকাল 8টা থেকে বাংলার বিধান কার দখলে রাখছে। নজর থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।